অন্নপূর্ণা যোজনার প্রায় ২৬ লক্ষ ফর্ম বাতিল হয়েছে। তার মধ্যে সবাই কেন বাতিল হয়েছে তার কোনো নির্দিষ্ট কারণ এখানে পাওয়া যাচ্ছিল না। কিন্তু রিসেন্টলি ৪ তারিখে, এক সেকেন্ড, এখানে দেখতে পাচ্ছেন যে ৪ তারিখে একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল। সেই নোটিশে বলা আছে যে নির্দিষ্ট কারণ কিছু দেওয়া আছে যে কেন এই ফর্মগুলো বাতিল করা হয়েছে। এই নোটিশটা ৩ পাতার একটা নোটিশ এখানে প্রকাশ করা হয়েছে, যেটা আমি আজকে আপনাদের পড়ে শোনাবো, এবং কি বৃত্তান্ত, কি কারণ, এবং যাদের ফর্ম বাতিল হয়েছে তাদের কি করা উচিত সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে। আর ফর্মটা ৪ তারিখে প্রকাশ হয়েছে, আমি একটু লেটে ভিডিও বানাচ্ছি। অনেকে ভিডিওটা দেখে থাকবেন, তবু একবার বলো, না দেখে থাকলে তবু একবার পুরোটা ভিডিওটা দেখুন, যাতে সমস্ত সমস্যা সমাধান হয়ে মানে হয়ে যেতে পারে। আর অনেকে ফর্মে ভুল লিখেছেন তবুও টাকা পেয়ে গেছেন, তাদের জন্য এখানে কিছু সতর্কবার্তা দেওয়া আছে, সেটা অবশ্যই দেখবেন। এখানে দেখুন ফর্মটা পুরোটাই ইংলিশে লেখা আছে, আমি আপনাদের জন্য এখানে বাংলায় অনুবাদ করে নিয়ে এসেছি, যাতে অনেক সুবিধা মানে সহজে আপনাদের বোঝাতে পারি। সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা, ফর্মটা এখানে ৪ঠা জুলাই ২০২৬-এ বিকেল ৩টে মুখ্য সচিব সভাপতিত্বে অনুষ্ঠিত অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত একটা কার্য বিবরণী এখানে দেওয়া হয়েছে। যে এই ৪ তারিখে, মানে আজ, আজ বলতে এখানে ৪ তারিখের কথা বলা হচ্ছে, নবান্নে পশ্চিমবঙ্গ সরকার মুখ্য সচিব সভাপতিত্বে অন্নপূর্ণা যোজনার এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মুখ্য সচিব, প্রধান সচিব, সচিবগণ উপস্থিত ছিলেন। নগর উন্নয়ন ও পৌর প্রশাসন বিভাগের মাননীয় মুখ্য সচিব এবং মহিলা ও জনকল্যাণ বিভাগের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, কেরালা পৌরসভা ও কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট, এসডিও এবং বিডিওগণ ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন। মানে মিটিংটা ভার্চুয়াল ভাবেই হয়েছিল আর কি। আচ্ছা, মিটিংটা এখানে ভার্চুয়াল ভাবে অনুষ্ঠিত হয়েছিল। এখানে যে পয়েন্টগুলো আমাদের সবচেয়ে জানা দরকার, এখানে দেখুন, প্রায় ১,২৬,০০,০০০ আবেদনের মধ্যে ১,২২,০০,০০০ আবেদন অনুমোদিত করা হয়েছে, মানে টাকা পেয়ে গেছে। তার মধ্যে ২৭,৮৩,০০,০০০, যেটা আমরা ২৬,০০,০০০ বলছিলাম, এখানে মানে এক্সাক্ট নাম্বারটা দেওয়া আছে ২৭,৮৩,০০০, ২৭,৮৩,০০০, মানে ২৭,৮৩,০০০ লোক আবেদন সাময়িকভাবে বাতিল করা হয়েছে। এই বাতিলের ভিত্তি ছিল কিছু নির্দিষ্ট বর্জনীয় শর্ত। মানে এখানে শর্তগুলো এখানে বলে দেওয়া আছে যে কি কারণে বাদ হয়েছে। পরিবার আয়কর প্রদান করে, প্রথম কারণ। ৩টে বা তার বেশি কক্ষ আছে, মানে ঘর আছে, এবং যাদের জিএসটি, হুম, মানে যারা জিএসটি প্রদান করেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তা এই বিষয়টা নিয়ে অনেকের ধারণা ছিল যে ৩টে ঘর ইয়েস করেছেন সেই জন্য টাকা পেয়েছেন, এবং আপনাদের মতে এমনও অনেকের মতামত আছে যে আমরা ৩টে ঘর আহ, থাকা সত্ত্বে ইয়েস করেছি তাও টাকা পেয়ে গেছি, অনেকে টাকা পাননি। অনেকে এমনও হয়েছে যে ৩টি ঘর আছে কিন্তু ফর্মে ভুল দিয়ে নো করে টাকাটা পেয়েছেন, তাদের জন্য এখানে কিছু বলা আছে। সেই বিষয়গুলোই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো এখানে দেখুন, এখানে এখন থেকে সাময়িকভাবে খারিজ করা এই ধরনের সমস্ত মামলার বিষয়ে মাঠ পর্যায়ে বাধ্যতামূলক তদন্ত করতে হবে এবং প্রতিটি মামলার সুপারিশ পোর্টালে আপলোড করতে হবে। তার মানে এখানে বলা আছে যে যে ফর্মগুলো বাতিল হয়েছে তার সত্যি কি সেই কারণগুলো আছে, অনেকের ভুল ভ্রান্তির কারণেও বাতিল হয়েছে। আর এটা সাধারণত এআই এর মাধ্যমে কিছু কিছু জায়গায় ফর্মটা যেটা ভেরিফিকেশন করা হয়েছে, তাই এআই কিছু কিছু ভুল করেছে, যে কারণে অনেকে যারা যোগ্য তারাও বাদ পড়ে গেছে। তাদের জন্য এখানে বলা আছে যে মাঠ ভেরিফিকেশন, মানে ফিল্ড ভেরিফিকেশন করা হবে। তো ফিল্ড ভেরিফিকেশন মানে এরকম নয় যে, এরকম ভাববেন না যে আপনার বাড়ি বাড়ি এসেই চেক করবে। এটা হয়তো সম্ভবত করবে না, যা আমার ধারণা। এটা আপনাকে নিজেকে খোঁজ নিতে হবে যে কোথাও হচ্ছে কিনা। সম্পূর্ণ দায়িত্ব অবশ্যই উপর লেভেলে যারা অফিসার আছে তাদের, কিন্তু তবুও আপনার একটা নিজস্ব দায়িত্ব। যদি আপনার ফর্মটা বাতিল হয়ে থাকে তাহলে অবশ্যই খোঁজ নিন যে আশেপাশে বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিস অথবা কোনো স্কুলে হয়তো এরকম অফিসারদের নিয়ে এসে আপনাদের ফর্মগুলো হয়তো ভেরিফিকেশন করছে। তো এই জিনিসটা একটু খোঁজ নেবেন, খোঁজ নিলে অবশ্যই জানতে পারবেন। আচ্ছা, তারপরে পরের পয়েন্ট এখানে লেখা আছে যে মাঠ পর্যায়ে অনুসন্ধান ও পোর্টালে তথ্য আপলোড করার কার্যক্রম ৫/৭/২০২৬ তারিখ থেকে শুরু হওয়া উচিত। মানে কাল থেকে শুরু হয়ে গেছে, আজকে হচ্ছে ৬ তারিখ, কাল থেকে শুরু হয়ে গেছে। ৭ দিনের মধ্যে টাইমটাও নির্দিষ্ট দেওয়া আছে যে ৭ দিনের মধ্যে কাজটি সম্পূর্ণ করতে হবে, যাতে কোনো যোগ্য সুবিধাভোগী বাদ না পড়েন। মানে যারা যোগ্য তারা যাতে বাদ না পড়ে, সেই জন্য এই কাজটা ৭ দিনের মধ্যে কমপ্লিট করতে বলা হয়েছে। তো সময় খুবই কম, যত সম্ভব শিগগিরই আপনি নিজের দায়িত্বে একটু খোঁজ নিন। যদি আপনার ফর্মটা বাতিল হয়ে থাকে অথবা আপনার ফর্ম আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস, এই সমস্ত যদি দেখিয়ে থাকে, তবে অবশ্যই একবার গিয়ে খোঁজ নিন। তারপর লেখা আছে এবং তাদের সুবিধা ও তাদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা যায়। আচ্ছা, তারপরে এই সমস্ত আরো মানে নানান ধরনের এখানে
যে পয়েন্টগুলো দেওয়া আছে সব পয়েন্টগুলো একটু দেখে নিন, যাতে মানে এদের মধ্যে যদি কোনো রকম আপনার সমস্যা থাকে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। তো জেকেএস এবং তার আগে প্রাপ্ত অফলাইন ফর্মগুলো ডিজিটালাইজ করতে হবে, মানে কি যারা অনেক আগেই ফর্ম ফিল আপ করেছে, অফলাইনে জমা দিয়েছে, বিডিও অফিস অথবা যে জনকল্যাণ শিবির হয়েছিল সেখানে, কিন্তু তারা অনলাইন করেনি, তাদের জন্য বলবো তারা যদি অনলাইন না করে থাকে এবং টাকা পেয়েও যায়, তবু তাদেরকে একবার বলবো যে অনলাইন গিয়ে একবার চেক করে নিন আপনার ফর্মটা কি অনলাইন পোর্টালে রেজিস্টার আছে। যদি রেজিস্টার হয় তাহলে আপনার ফর্ম ফিল আপ করতে হবে না, আর যদি রেজিস্টার না থাকে তো অবশ্যই ফর্মটা অনলাইন করতে হবে, এখানে নোটিশেও বলা আছে। যদি ইতিমধ্যে তা করা না হয়ে থাকে প্রতিটি কেস তদন্ত করে অনুমোদন বা প্রত্যাখ্যানের সুপারিশ সহ কারণ দেখিয়ে, মানে কারণ দর্শিয়ে বা দেখিয়ে আপলোড করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক অফলাইন ফর্ম অফলাইন আবেদনকারী এই সুবিধা থেকে বঞ্চিত হন। মানে যারা অফলাইনে করেছে তাদের অনেকের টাকা ঢোকেনি, সেই কথাটা এখানে বলা আছে। সেই জন্য অনলাইনে গিয়ে একবার চেক করে নিন, এবং আপনার ফর্মটা যদি অনলাইনে রেজিস্টার না থাকে অবশ্যই গিয়ে রেজিস্টার করুন। এই অনুশীলনটি অবশ্যই 4ই জুলাইয়ের মধ্যে, 4ই জুলাই বলছি 10ই জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে। তাহলে এখানে মানে তারিখ সহ বলে বলে দেওয়া হয়েছে। তো অফিসারদের তো দায়িত্ব অবশ্যই আছে, তা আপনাদের জনগণ হিসাবে, সাধারণ নাগরিক হিসেবে অবশ্যই কর্তব্য যে নিজেরাও একটু গিয়ে চেক করে নিন। তো এনআইসি বিদ্যমান পোর্টালে আবেদনকারীদের কাছ থেকে আরও দাবি ও আপত্তি গ্রহণের জন্য একটা ব্যবস্থা গড়ে তুলবে, যেগুলো যথাযথ তদন্ত করে আপলোড করা হবে। আর সেখানে আপলোডের কথা বলা আছে, মানে সম্ভবত কিছুদিন আগে আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম যে একটা নতুন পোর্টাল চালু হওয়ার কথা, মানে প্রেস কনফারেন্সে বলা হয়েছিল। তো সেই পোর্টালে হয়তো সম্ভবত আমরা চেক করতে পারবো, এখনো পোর্টালটা হয়তো চালু হয়নি। চালু হলে অবশ্যই আমি ভিডিও বানিয়ে বা ফেসবুকে পোস্ট করে জানিয়ে দেবো। সেই জন্য যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো ফেসবুক পেজটাকেও ফলো করবেন, যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, তারপরে 4 নম্বর কি, পুনরায় জানানো হয় যে অফলাইন ফর্ম ডিজিটাল ডিজিটাইজ করতে হবে, মানে অনলাইনে যদি আপনি অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে অনলাইনে করতে হবে। সাময়িকভাবে খারিজ হওয়া মামলাগুলো তদন্ত ও সুপারিশগুলো আপলোড করার কাজ 10/7 10/7/26, মানে 10 তারিখের মধ্যে, এই মাসে 10 তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এই তারিখটা কিন্তু বারবার বলে দেওয়া হচ্ছে, তার টাইম মানে তারিখ যখন বলে দিয়েছে কাজ কিন্তু খুব শীঘ্রই হবে। তো আপনাদের দায়িত্ব একটু খোঁজ নেওয়া। ব্যাংক সংক্রান্ত কোনো মানে ব্যর্থতা বা আধার সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে জেলা প্রশাসনের উচিত হবে ব্যাংকগুলোর সঙ্গে সক্রিয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা করা, যাতে অর্থ পরিশোধের ব্যর্থতা সমস্যার সমাধান করা যায়। মানে এখানে বলা আছে যে ব্যাংকে যদি টাকা পাঠিয়ে দেওয়া হয় তবুও অনেক ব্যাংকে টাকা ঢোকেনি, সেই ক্ষেত্রে অফিসারদের তো অবশ্যই কাজ যে সেই ব্যাংকের সাথে যোগাযোগ করে কি সমস্যা সেটা জানা। আর আপনাদের কর্তব্য ব্যাংকে গিয়ে একবার দেখুন ব্যাংকে কেওআইসি কমপ্লিট আছে কিনা, ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো একবার চেক করে নিন, তাহলে কোনো রকম সমস্যা হবে না। আচ্ছা, তারপরের পয়েন্ট দেখুন, 6 নম্বর পয়েন্ট লেখা আছে মহিলা ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত মত দিয়েছেন যে যদি বিপুল সংখ্যক সুবিধাভোগী ইতিমধ্যে সুবিধা পেয়েছেন, মানে অনেকেই টাকা পেয়ে গেছে প্রায় 1,30,00,000 মতো, তবুও এমন ক্ষেত্র রয়েছে যেখানে অবিলম্বে আরও তদন্ত করা প্রয়োজন, যাতে কোনো যোগ্য সুবিধাভোগী তার প্রাপ্য থেকে বঞ্চিত না হন। এও নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত ফর্ম বাধ্যতামূলক তদন্ত করতে হবে এবং মন্তব্য আপলোড করতে হবে, যাতে তালিকায় কোনো অযোগ্য সুবিধাভোগীর নাম না থাকে, মানে অযোগ্য যাদের 4টে 5টা পাকা বাড়ি আছে তবুও তারা লিখে দিয়েছে যে নেই। সেই ক্ষেত্রে এছাড়া অন্য কোনো যদি জিএসটি দিয়ে থাকেন, বা আপনি আপনার মানে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তবুও আপনি মানে নো করেছেন, তাহলে সেই বিষয়টা একবার দেখতে হবে। কিন্তু এখানে একটা আমার প্রশ্ন আছে যে যাদের বাড়ি অনেক পুরনো, পূর্বপুরুষের বাড়ি, যাদের বাড়ির অবস্থা খুবই খারাপ, কিন্তু তারা মানে 3টে বাড়ি থাকার সত্ত্বেও সেখানে ইয়েস করেছে, তাদের ব্যাপারটা তো একটু দেখতে হবে। কারণ তাদের হয়তো সেই সামর্থ্য নেই যে বাড়িটা প্লাস্টার করা, বাড়িটা রং করা। এরকম অনেক পরিবার আছে যারা 3টে বাড়ি আছে ঠিকই, কিন্তু সে বাড়িটা পাকা বাড়ির মতোই না, কিন্তু পূর্বপুরুষের আমলে বাড়ি। তো সেই বিষয়টা একটু দেখতে হবে যে কি মানে এর পরবর্তী পদক্ষেপ হতে পারে। তারপর লেখা আছে কোনো যোগ্য সুবিধাভোগী যাতে বাদ না পড়ে। পরবর্তী আলোচনা সভা 2026 সালের 1লা আগস্ট অনুষ্ঠিত হবে, মানে এই সম্পর্কে যে পরবর্তী যে নোটিশ এখানে বলা আছে যে 1লা আগস্ট অনুষ্ঠিত হবে। যদি এর আগে কোনো নোটিশ পাওয়া যায় তো অবশ্যই আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। এই বিষয়টাই মোটামুটি বলা আছে। আর আমি যে কাজগুলো বললাম যে আপনাদের কি কি করতে হবে এক্ষুনি, সেই বিষয়গুলো তো এখানে বলাই আছে। যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্টে জানান। আর যে ডিবিটি লিঙ্ক
ব্যাংকের বেসিক্যালি যে কেওয়াইসিটা, অনেক সময় কেওয়াইসি কমপ্লিট করা না থাকে, সেক্ষেত্রেও কিন্তু ডিবিটি লিঙ্ক ইনেবল থাকা সত্ত্বেও টাকা প্রদান হয়, মানে টাকা ঢোকে না। এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। আর যে 3টে বাড়ির ব্যাপারটা, এটাও এখনো তো সেমনভাবে মানে ক্লিয়ারলি বলা নেই। তো আমি যে বিষয়টা বললাম যে অনেক পুরনো বাড়ি, পুরো বাড়ি, কিন্তু 3টে পাকা বাড়ি থাকা সত্ত্বেও পূর্বপুরুষের সেখানে ইয়েস করেছে, সেই বিষয়টা ওদের মানে যে অফিসার আছে যারা ফিল্ড ভেরিফিকেশন করছে, তাদের এই বিষয়টা একটু খুঁটিয়ে দেখা অবশ্যই উচিত। এটা আমার মতামত। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি যদি কোনো রকম মানে বুঝতে অসুবিধা হয় তবুও কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তবে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। মানে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।